আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা 21-22 সেশনের কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কেমিস্ট্রি। তো সবাই একটু দ্রুত জয়েন হবা। ঘুম থেকে উঠছি, আমি কথা কইতে পারতেছি না। আচ্ছা, সব ঠিক আছে? সাউন্ড সব ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা, প্রথমে বইলে লেখি, আজকে আমাদের ওরিয়েন্টেশন আছে 8টার সময়। অবশ্যই কি ওরিয়েন্টেশনে জয়েন হবা তোমরা। ঠিক আছে, 8টার সময় কি আছে? 8 PM। ঠিক আছে, ওরিয়েন্টেশন আছে। সো ওরিয়েন্টেশনে সবাই জয়েন হবা। আমি রাতে কয়টায় ঘুমাই না, সকালে ঘুমাই। ফজর নামাজ টামাজ পড়ে, ফজর নামাজের পর আজকে 8টা 9টা দিয়ে ঘুমাইছি মনে হয়। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করবো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা কৃষির 21-22 সেশনের কোশ্চেনগুলো সলভ করবো ইনশাআল্লাহ। সলভ করবা তোমরা, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের সাথে থাকবো, একসাথে রিভিশন দিব আর কি আমরা। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। মরিয়াম, শান্তা, ওকে, আসসালামু আলাইকুম। সুমাইয়া, নতুন নতুন মানুষ দেখি, গল্প কথা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট করবো। হ্যাঁ, আমরা সবাই কমেন্ট করবো। ঠিক আছে, নতুন যারা আছে তারা বেশি বেশি কমেন্ট করবা। আচ্ছা ওকে, প্রথম, কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? কার ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? যারা জানি তারা আমরা একটু কমেন্ট করবো, যারা জানি আমরা একটু তারা কমেন্ট করবো। আচ্ছা ওকে, যারা জানি একটু কমেন্ট করবো। প্রথমত কথা, যাদের আকার সবচাইতে ছোট বা যেটা সবচেয়ে ছোট অরবিটাল, ঠিক আছে, ওয়াহিদা অরণি। আচ্ছা, আমি মানুষের নাম উল্টা পাল্টা পড়ি, আর বকা জয় করিস না তোরা। ঠিক আছে, হ্যাঁ, ওয়াহিদা অরণি, নতুন মানুষ দেখলাম। সরকার, বিপ্লব সরকার বলছে বি। ওকে, তামান্না ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, ওকে ওকে, হ্যাঁ, এই তো আজকে অনেক মানুষ, যাদের নতুন মানুষ চিনতাম না। কৃষ্ণ ওয়ানেস, আচ্ছা, ধ্রুব সাহা, ওকে, দীপান্বিতা, গুড, ঠিক আছে। এই যে তামান্না আফরোজ, ওকে, আনাস, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমি মনে রাখবো যেটা এস অরবিটালগুলো সবচাইতে ক্ষুদ্র হয়, যেহেতু এস অরবিটালের মধ্যে ঘনত্ব সবসময় বেশি হয়। এখন কোন এসটাতে হয়? পি প্রথমেই বাদ, কারণ এসে অল্প জায়গায় দুইটা ইলেকট্রন আছে, এটাই ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। এখন S1S আছে, 2S আছে, 3S আছে, কোন এসটা হবে? ঠিক আছে, তাহলে আমরা সবাই বলতেছি কি 1S হবে। হ্যাঁ, একে তো এন এর মানও এখানে কম, প্লাস এস এ তো এমনি দুইটা ইলেকট্রন আছে, সবগুলারই ঘনত্ব অনেক কম, কিন্তু এগুলার তো কি বলতো আকার বা পর্যায় বৃদ্ধি পাইছে বা আকার বৃদ্ধি পাইছে। তাহলে ফার্স্টে যেহেতু 1S আছে, তাহলে আনসার কি হবে? 1S। ঠিক আছে, তাহলে 1S এর ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। এই অল্প জায়গায় দুইটা ইলেকট্রন থাকায় অনেক বেশি কি কষ্টকর হয়ে যায়। আচ্ছা ওকে, ঠিক আছে, গুড। পরেরটা, কোনটা অধিক স্থিতিশীল? কোন আয়নের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল, কোনটা হবে? ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করি আমরা। প্রথমত কথা, এই যে দেখো, এটা একটা ভুল ইলেকট্রন বিন্যাস। এটা একটা কি ভুল ইলেকট্রন বিন্যাস, তাই না? কারণ আমরা জানি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, এখানে 9 আর এখানে 2, এটা হইতেই পারে না। এখানে 10 হবে, এখানে 1 হবে, তাহলে এটা বাদ। ঠিক আছে, সেম টু সেম, আমরা যেরকম ডি এর ক্ষেত্রে অবস্থান্তর অবস্থা পরে 1 থেকে 9 পর্যন্ত, সেম ভাবে এফ এর অবস্থা 1 থেকে 13 পর্যন্ত। এটা আন্ত অবস্থান্তর মৌল। কি অবস্থান্তর মৌল? আন্ত অবস্থান্তর মৌল। এই যে তামান্না আফরোজ, ওকে, সুমাইয়া, এই তো বলবান আনসার করা শুরু করছে। রাকি, ও রিকবাল আলী, আচ্ছা, এটা ভুল করা যাবে না, রিকবাল আলী, ওকে, ঠিক আছে। গল্প কথা, ঠিক আছে। তাহলে এইটাও কিন্তু ভুল, কারণ এইটাও কেমন 3 মানে 13 আর 2 সম্ভব না, তাহলে হওয়া উচিত ছিল এটা 14 আর এইটা 1। তাহলে ওই দুইটা বাদ, এটা হইতে পারে, আর এই দুইটা হইতে পারে, বাট এইটা না, এটা কোনটা অধিক স্থিতিশীল হবে? ঠিক আছে, আমরা যেহেতু ডি ব্লক মৌলটা ডি ব্লক মৌল, এস এর ক্ষেত্রে এস 2 স্থিতিশীল, 1 স্থিতিশীল। ঠিক আছে, ডি এর ক্ষেত্রে D5 আর D10, D5
আর হচ্ছে D10। আমরা জানি এটা অর্ধপূর্ণ, ঠিক আছে। S যেমন এটা হচ্ছে অর্ধপূর্ণ, ডিটাও কিন্তু এটা অর্ধপূর্ণ, বাট D10 যখন হয় তখন এটা পূর্ণ, ঠিক আছে। তার মানে ডি পূর্ণ যখন থাকবে সেটা অধিক স্থিতিশীল হবে, ঠিক আছে। কি স্থিতিশীল হবে? অধিক স্থিতিশীল হবে। বুঝতে পারছি? কি তাহলে কোনটা আনসার হবে? আনসারটি কেন ডি হইলো, কেন এটা হইলো না? এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে পূর্ণ, ঠিক আছে। আর S1 আর 2 দুইটাতে তেমন খুব বেশি ফারাক পারে না, মানে খুব বেশি মানে নাই আর কি, ঠিক আছে। আহামরি কিছু না, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আনসার কোনটা? সি। পারতেছি বলবান, পারতেছি, হ্যাঁ। আচ্ছা ওকে, ঠিক আছে। সবাই কমেন্ট করবো আমরা, চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পায়? খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। যারা জানি দ্রুত কমেন্ট করবো, যারা না জানি ভাইয়ের সাথে একটু দেখবো। একটা সূত্র আছে যেটাকে বলা হেনরির চাপীয় সূত্র। হেনরির চাপীয় সূত্র নাম শুনছ? হেনরির চাপীয় সূত্র। হেনরির চাপীয় সূত্র, যেটা দ্রাব্যতার সাথে সম্পর্কিত। কি? দ্রাব্যতার সাথে সম্পর্কিত। এই যে তামান্না ইয়াসমিন বলছে বি, শিখা ওকে বি, সুমাইয়া বলছে অথই মণ্ডল, আচ্ছা আচ্ছা, ইকবাল ওকে গুড, শুভ্র আকফা জাহান শুভ্র, এই যে নতুন মানুষ মনে হয়, অনেকদিন পরে দেখলাম এটা মানে। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলছি, হেনরির চাপীয় সূত্র হচ্ছে S সমানুপাতিক হচ্ছে P। S সমানুপাতিক হচ্ছে P। দ্রাব্যতা চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক, দ্রাব্যতা চাপের সম্পর্ক। এই হেনরির সূত্রটা মেইনলি হচ্ছে তরল দ্রাবকের মধ্যে গ্যাসগুলা দ্রবীভূত রাখলে, তরল দ্রাবকে গ্যাসীয় দ্রাবক দ্রবীভূত করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা হয়। তাহলে তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হয়। প্রথমত কথা, এখানে গ্যাস কোনটা? শুধুমাত্র গ্যাস একটা। তরল দ্রাবকে গ্যাস দ্রবীভূত করার সূত্র হচ্ছে হেনরির চাপীয় সূত্র, যেটা হচ্ছে S সমানুপাতিক B বা S সমান KP। S সমান কি? KP, যেটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আবার এটা দ্রাব্যতা কি, আমরা কি বলছি যে গ্যাসের দ্রাব্যতা বের করবো আমরা তরল দ্রাবকে, ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতা। আচ্ছা আকফা জাহান শুভ্র নতুন না, আচ্ছা মানে কমেন্ট করতে খুব কম দেখি, এর জন্য বললাম। আচ্ছা জাবির ডি ইউনিট থেকে আছে আপনাদের গ্রুপে, আচ্ছা যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে মাঝে মাঝে কমেন্ট করবি, তাহলে এই যে পরিচিত থাকবে। আচ্ছা, নতুন মানুষ পেয়ে আমরা পুরাতনদের ভুলে গেছেন ভাই? না না না, কেন ভুলে যাব? ঠিক আছে, ভোলা যাবে না, অস্তিত্ব ভোলা যাবে না। আচ্ছা ওকে, তাহলে আনসার কোনটা হবে? এটা আবার হেনরির চাপীয় সূত্রের ক্ষেত্রে এইটা, তাহলে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? হেনরির চাপীয় সূত্র শুধুমাত্র শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে। প্রথমত কথা, 3টা শর্ত আছে, যেই শর্তগুলোর ক্ষেত্রে এই হেনরির চাপীয় সূত্র দেয় না। 1 নম্বর শর্ত, যদি গ্যাসগুলো অধিক মানে চাপ আর তাপমাত্রা যদি কি হয়? বেশি হয়, চাপ তাপমাত্রা বেশি হয়। গ্যাস আর তরল দ্রাবক বলছি না, এই যে গ্যাস প্লাস ওই যে তরল যে দ্রাবকটা আছে, তরল দ্রাবক, একটু লিখে রাখতে পারো এটা। তরল দ্রাবকের মধ্যে বিক্রিয়া ঘটলে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অধিক দ্রবীভূত গ্যাস, যেগুলা অধিক দ্রবীভূত গ্যাসের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য না। তাহলে এই 3টা সময় হেনরির চাপীয় সূত্র প্রযোজ্য না, ঠিক আছে। অধিক দ্রবীভূত গ্যাস তোমার বইয়ে দেখবা দেয়া আছে অ্যামোনিয়া, যারা ঘোষারের বই পড়ো, অ্যামোনিয়া, তারপর আর কি আছে, HCl আছে, ঠিক আছে, অ্যামোনিয়া HCl, আর এরকম কয়েকটা আছে যাদের ক্ষেত্রে কি না, এটা প্রযোজ্য না। তাহলে কার ক্ষেত্রে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তাহলে বিক্রিয়া ঘটা যাবে না, চাপ তাপমাত্রা অধিক হইলে হবে না, গ্যাস যদি অধিক দ্রবীভূত থাকে সেই ক্ষেত্রেও হবে না এটা, ঠিক আছে। না, কেমিস্ট্রিটা করবো আমরা, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে কি? বি। ওকে, আচ্ছা এরপরেরটা আসো। আচ্ছা 14 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা বহুত সলভ করাইছে, আমি অনেকদিন যাবত সলভ করাচ্ছি। এত আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? আমরা কি জানি? আমি সবসময় বলি যে যতগুলা প্রোটন থাকে একটা পরমাণু, ততগুলো ইলেকট্রন থাকে যদি চার্জ না থাকে। তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এর জন্য এই পরমাণু হচ্ছে নিরপেক্ষ। পরমাণু কি হয়? নিরপেক্ষ হয়, ঠিক আছে। বিদ্যুৎ অপরিবাহী মানে বিদ্যুৎ পরিবহন করে না, নিরপেক্ষ হয়। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে কয়টা হবে আমরা একটু গুনি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে। আর কি আছে? প্লাস হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1,
তাই তো? আচ্ছা, চার্জের আলাপ পরে যাচ্ছি আমি। তাহলে 15 যেহেতু, তার মানে ইলেকট্রন কয়টা আছে? 15টা। হাইড্রোজেনে কয়টা আছে? প্রোটন সংখ্যা যেহেতু 1, কয়টা আছে? একটা। কিন্তু হাইড্রোজেন আছে কয়টা সংখ্যায়? 4টা। ঠিক আছে, মনে রাখবা চার্জের ক্ষেত্রে, মনে রাখবা চার্জের ক্ষেত্রে কি হবে? 18টা ইলেকট্রন হবে। দেখো খেয়াল করো, পজিটিভ, পজিটিভ মানে কি? যে দান করে দেয়, তাহলে তার ইলেকট্রন যতগুলা ছিল সেখান থেকে কিন্তু সে দান করে দিছে একটা, তার মানে কি করে দিব? মাইনাস করে। এক কথায় বললে প্লাস থাকলে মাইনাস করো, মাইনাস থাকলে প্লাস করবা। সমান সমান কত হয়েছে? 15 আর 4 হচ্ছে কত? 19। 19 থেকে একবার দিলে কত হয়? 18। 19 থেকে একবার দিলে কত হয়? 18। জান্নাতুল ফেরদাউস, গুড। আরে নাম শুনলেই ভালো লাগে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, তোরা যারা আসছ ইনশাআল্লাহ, আমি সহ সবাই আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। আচ্ছা, গল্প কথা বলছে, ইশিকা বলছে, ওকে, ফারুক বলছে, হ্যাঁ ওকে, 18টা ইলেকট্রন। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে সি। এই তো মোটামুটি সবাই দেখি পারি আমরা। আচ্ছা ওকে, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি? কোন মৌলটার? হ্যাঁ, মাইনাস থাকলে প্লাস, গুড। কোন মৌলটার ইলেকট্রন আসক্তি বেশি? ঠিক আছে, ফলাফল এত কম কেন? ফলাফল এত কম কেন বলো তো? কি সবার কি প্রিপারেশন অনেক ভালো? অনেক ভালো পারো? হ্যাঁ, অনেক ভালো পারো? তারপর হচ্ছে কেমিস্ট্রিতে কোনো প্রবলেম নাই, 20-20 নিশ্চিত? হ্যাঁ, 20-20 যদি নিশ্চিত থাকতো তাহলে তো এতদিন কই থাকতা তোমরা? কোথাও না কোথাও হয়ে যেত। হয় নাই মানে ঝামেলা তো আছে টুকটাক, তাই না? তাহলে প্রবলেম তো থাকে। আমি বলছি যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। ক্লাসগুলো করলে কি হয়? ক্লাসগুলো করলে অ্যাটলিস্ট রিভিশন হয়। আমি সবসময় বলি যে তোমার কাছে মনে হইতে পারে তুমি তো এগুলো পারো, ঠিক আছে, পারার মধ্যেও কিছু না পারা থাকে, ঠিক আছে, পারার মধ্যেও কিছু না পারা ব্যাপার থাকে, যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে সলভ হয়। আর এক্স কোশ্চেন যখনই তুমি সলভ করবা তখনই তোমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা। সো এটা করতে হবে পোলাপান, এটা করতে হবে, ঠিক আছে, এটা করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা ওকে, মুশফিকুল ইসলাম কি হয়েছে? কি আর কি বলবি তুই? আচ্ছা দেখ, নিচের কোনটার ইলেকট্রন আসক্তি, প্যাচ বানানো যাবে না, তড়িৎ-ঋণাত্মকতা বা আয়নীকরণ বিভব বা শক্তি বলে নেই। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা কি আছে? একটু ঝামেলা কি আছে? আমরা কি জানি? বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে। আমরা যদি একটু চিন্তা করি, একটু খেয়াল করো, সিরিয়াল যদি চিন্তা করি, নাইট্রোজেন, ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। যারা একটু পারি তারা তো অ্যান্সার করবাই। 7, 8, তারপর হচ্ছে 9। ফ্লোরিনের নিচে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, এটা হচ্ছে 17। এইটাই তো অবস্থা। আমরা জানি বাম থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচ দিয়ে গেলে হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার। আমরা তাহলে কি জানি? বাম থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই দুইটার চাইতে ডেফিনেটলি ফ্লোরিনের বেশি, এইটুকু বুঝছি কিনা? কিন্তু আমরা ব্যতিক্রমে পড়ছি যে ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটার মধ্যে ফ্লোরিনেরই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। কি হয়? ক্লোরিন তারপর কি হয়? ফ্লোরিন হয়। তাহলে এইটা হচ্ছে সঠিক। কেন এটা সঠিক? রিজন কি? ফ্লোরিনের ছোট্ট আকার, এই ছোট্ট আকার বা দ্বিতীয় শক্তি স্তরে সে একাধিক বা আরেকটা ইলেকট্রন সে নিতে চায় না, ঠিক আছে, সে আরেকটা ইলেকট্রন নিতে চায় না। আরেকটা ইলেকট্রন কি করতে চায় না? নিতে চায় না। ধরো তুমি কথার কথা একদম বাস্তবিক চিন্তা করি আমরা, ধরো তুমি একটা 2 রুমের বাসায় থাকো, অলরেডি তোমার 4 ফ্রেন্ড মিলা থাকো, বা 1 রুমের একটা বাসা, যে বাসাতে 4 জন ফ্রেন্ড, নিচে একজনের উপরে পাতিলা থাকো। ছেলেদের কথা বলতেছি, মেয়েরা তো আর 4 জন থাকবে না হয়তো, বা মেয়েরা একটু খুদখুদে স্বভাবের হয়। আচ্ছা, ছোট রুম ধরো, তাহলে এখন 4 জন থাকো, ওইটাই বেশি। বা একটা বেড আছে, বেডে 2 জন শোয়া যায়, এটাই তো অনেক বেশি। এখন তোমার বাসায় মেহমান আসলো অনেকগুলা, তো তখন তুমি উপরে উপরে যাই হি হি দাঁত বের করে হাসো, ভিতর ভিতরে তুমি কি চাইবা যে হচ্ছে আবার নতুন উটকো ঝামেলা আসুক তোমার মধ্যে? ডেফিনেটলি চাইবা না। হ্যাঁ, তার মানে ইলেকট্রনের ঘনত্ব ছোট আকার, ঠিক আছে, ফ্লোরিনের ক্ষেত্রে ছোট আকার, ঘনত্ব বেশি থাকে, সে নতুন ঝামেলা নিতে চায় না। এটার ক্ষেত্রে 2 শক্তি স্তর থাকে, তৃতীয় শক্তি স্তর। এটার ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তর থাকে। তৃতীয় শক্তি স্তরে স্পেস বেশি। দ্বিতীয় শক্তি স্তরেও 7টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরেও 7টা ইলেকট্রন। কিন্তু তৃতীয় শক্তি স্তর অনেক জায়গায়, অনেক জায়গাতে 7টা ইলেকট্রন থাকা প্যারা হয় না, বাট অল্প জায়গায় 7টা ইলেকট্রন, সাথে আরেকটা ইলেকট্রন আসবে, সেটা কিন্তু প্যারা হয়ে যায়। এই কারণে অ্যান্সার হচ্ছে কি? আনসার হচ্ছে কি বলো? ক্লোরিন। বুঝছি? ওকে, ঘনত্ব বেশি ইকবাল বলছে। গল্প কথা তামান্না ফ্রোজ, কিপ হোপ ডিয়ার। হ্যাঁ, অবশ্যই হোপ থাকতে হবে, লাইফে হোপ থাকতে হবে। তুমি লাইফে যদি তোমার হোপ না থাকে তাহলে কিন্তু তুমি কখনো সাকসেস তো হইতেই পারবা না। ইনশাল্লাহ কোনো দিন তুমি সামনে আগায় যেতে পারবা না, তোমার ভিতরে কোনো নতুন কিছু করার উদ্যমতা আসবে না, ঠিক আছে। আচ্ছা, আর মানুষ বাইচা আছে শুধু হোপ আছে দেখা। সো এটা মানুষের লাইফের সবচেয়ে বড় পার্ট বা সাকসেস হওয়ার একটা
মূল মন্ত্র বলা যেতে পারে, যে হোপ থাকতে হবে, সেলফ কনফিডেন্স থাকতে হবে। ওকে, ঠিক আছে। নিচের কোন মৌলটার, আচ্ছা নিচের কোন মৌল 16 বেনজিনে সিগমা বন্ধন কয়টা? বেনজিনে সিগমা বন্ধন কয়টা? ঠিক আছে, কি বন্ধন বলছে? সিগমা বন্ধন, পাই বন্ধন কিন্তু বলে নাই। ঠিক আছে, তাহলে সিগমা বন্ধন কয়টা বেনজিনে? ঠিক আছে, আমি তোমাদের কোশ্চেন করলাম পাই বন্ধনও কয়টা, তাহলে সিগমা পাই দুইটাই ভাইকে একটু কমেন্ট করে জানাবো, আমরা দুইটাই কমেন্ট করে জানাবো। ওকে, অলরেডি কোশ্চেন শুরু হয়ে গেছে। অথয় বলছে, ওকে, ইশিকা বলছে গল্প কথা, সরকার, বিপ্লব, ওকে, বেনুফা খাতুন, গুড, রিকবাল ভাই আপনি যখন নাম সহ কমেন্ট করেন তখন ক্লাসে আরো মনোযোগ আসে। হ্যাঁ, এর জন্যই তো পড়তেছি কমেন্ট, টুকটাক পড়তেছি কমেন্ট। আচ্ছা ওকে, এই যে এই ছেলেটাকে আমি নতুন দেখলাম, মৌতাসিম নাকি মাহমুদ, আরে আমার নামে নাম। আচ্ছা ওকে, হাফসা তাসনিম, ওকে, একেও নতুন দেখলাম আমি। হ্যাঁ ঠিক আছে, দেখো আচ্ছা ওকে, তাহলে আমরা কি বলতেছি? সিগমা বন্ধন। আমি সবসময় বলি সিগমা বন্ধন বের করার অ্যারোমেটিক যৌগ যদি হয়, কোনটা? অ্যারোমেটিক। হ্যাঁ, অ্যারোমেটিক। অ্যারোমেটিক হইলে সেই ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে মোট পরমাণু, মোট পরমাণু, মোট পরমাণু, তাইলেই হবে মোট পরমাণু গুণ, তাইলেই পেয়ে যাবে। বেনজিনের ক্ষেত্রে আমরা কি জানি? C6H কত? 6, C6H6। ঠিক আছে, তাহলে মোট পরমাণু কয়টা দাও? তাহলেই তো হয়ে যাবে 6 আর 6 মিলে কত হয়? 6 + 6 = 12। সিগমা বন্ধন আমরা পেয়ে গেছি, তাহলে এটা আনসার হচ্ছে। কিন্তু আমি তোমাদের কাছে চাইছিলাম পাই বন্ধন কয়টা, কে পাই বন্ধনটা বের করছে? এই তো অথয় বলছে 3টা, সুহাগ বলছে, হ্যাঁ শামসুর রহমান সুহাগ, সুমাইয়া বলছে ভাই আমার নাম প্রথমে নিলেন, এখন না নেন। আচ্ছা সাদিয়া সঞ্জিদ, সুমাইয়া, আচ্ছা নিচ্ছি তো, চোখে যেটা পড়তেছি সেটাই নিচ্ছি। আমার ফোনে একটু পরে আসে, এটা মানে তুমি কমেন্ট করতেছো ঠিক আছে, ফোন একটু পরে আসে এর কারণে। আচ্ছা তাহলে পাই বন্ধন কয়টা? পাই বন্ধন কয়টা? ঠিক আছে, আমরা জানি বেনজিন, আমি সবসময় বলি পাই বন্ধনটা হচ্ছে, ধরো সিগমা বন্ধনটা হচ্ছে বাহ্যিক মানে ট্রিকমিক দিয়ে বের করে ফেলতেছ, পাই বন্ধনটা হচ্ছে দেখার পর। হ্যাঁ, মানে আমি যখন একটা বিয়ের সাথে তুলনা করলে বিয়ে করার পর, ঠিক আছে, পাই বন্ধন চিত্র না দেখে তুমি চিত্রনায়িকা বের করাটা খুবই টাফ। তো চিত্র দেখে তুমি বলা এটা সহজ। যেমন বউ তোমার বিয়ের পরে খারাপ হবে না ভালো হবে, আগে তুমি বিয়ের সময় দেখলা পাত্রী খুব সুন্দর, দেখতে অনেক ভালো, এই সেই, বিয়ে করে নিয়ে আসছো প্রতিদিন তোমার কিলায়। ঠিক আছে, বা ছেলেও কিন্তু এরকম হইতে পারে, ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট, রাইতের বেলা বউ পিটায়। ঠিক আছে, তাহলে এইসব হইতে পারে না। তাহলে এগুলো তুমি ছেলের আচার ব্যবহার তোমার বোঝার জন্য কি করতে হবে? আগে বিয়ে করতে হবে, এরকম। তাহলে তুমি একটা যৌগেতে কয়টা পাই বন্ধন আছে সেটা দেখার জন্য তুমি চিত্রটা আঁকবা। যদিও পাই বন্ধনে আমার কাছে একটা ট্রিক আছে, ওই ট্রিকটা বড় হয়ে যায়, ওটা যে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, একটা সূত্র আছে, ওই সূত্রের দিকে আমরা না যাই, আমরা সহজভাবেই দেখবো। আমরা দেখো একটা, দুইটা, তিনটা আছে, তাহলে বোঝাই যাচ্ছে তিনটা। এখন আমি যদি বলতাম এখানে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন কয়টা, বলো তো আমাকে, পাই ইলেকট্রন কয়টা? পাই বন্ধন 3টা, ঠিক আছে, পাই ইলেকট্রন কয়টা? ঠিক আছে, বিয়া ক্যান্সেল ভাই, ঠিক, সুন্দর পাত্রী বিয়ে করা যাবে না, সাবাস, ঠিক আছে, ডিভোর্স দিয়ে দিব, দুনিয়াটা সহজ না। আচ্ছা দেখো, তাহলে কি পাই ইলেকট্রন কয়টা একটু কমেন্ট করো যারা জানি। কোনটি sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান? sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান 17 নাম্বার। আমি কিন্তু এটা জানতে চাইছি যে কোনটা পাই ইলেকট্রন। আচ্ছা, sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। প্রথমত কথা, আমরা জৈব রসায়নের ক্ষেত্রে যেটা বলছি, যেহেতু একটা অ্যালকাইন মৌল আছে, আমরা বলছিলাম কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন আর কার্বন কার্বন ত্রিবন্ধন, ছোটটাই বড়, বড়টাই ছোট। এখানে 3 বন্ধন আছে, এর লিগে সবচেয়ে ছোট হবে এটা sp। তাহলে এই যে এটা ত্রিবন্ধনের যোগ, এটা sp। যেটা সবচেয়ে কম সেটা হচ্ছে sp3। ঠিক আছে, তাহলে 3 বন্ধন থাকলেই sp, আর 2 বন্ধন থাকলে sp2, নামের সাথে মিলে গেছে 2 2। ঠিক আছে, 2 2। তাহলে এইটা তো হওয়ার সম্ভাবনা নাই, এটা বাদ। ওকে, হাইড্রোজেন সায়ানাইড একটু খেয়াল করি যে CN, এখানে কয় বন্ধন আছে? 4টা দিয়ে ফেলছি, যদিও 3টা হবে, 3টা ত্রিবন্ধন আছে, সো এটাও তো সম্ভব না, এটাও বাদ। এখন আসে এই দুইটা, বয়ফ্রেন্ড 3টা আর অ্যামোনিয়া মানে হাইড্রোজেন 4টা, কোনটা হবে? BF 3টা নাকি হচ্ছে অ্যামোনিয়া, কোনটা হবে? আচ্ছা, আমরা কি বলছি, আমি কি ট্রিক শিখেছিলাম, কালকেও শিখিয়েছিলাম, এই যে এটা সংকরণ যদি আমরা বের করি, হাইব্রিড সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণু, বোরনের পারমাণবিক সংখ্যা 5, বাদ দিবা 2, থাকে কত? 3। তাহলে কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা 3 প্লাস একযোজিকে হ্যালোজেন আর হাইড্রোজেন, হ্যালোজেন কয়টা আছে? 3টা। 6 রে ভাগ করলে 3, 3 মানে কয়? একটা S, আর কয়টা পি দিলে 3 হয়? 2টা পি, 3, sp2। তার মানে এটাও না, তাহলে আনসার বোঝাই যাচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া। ঠিক আছে, এখন অনেকেরই পেঁচ বাজে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম, অ্যামোনিয়া আর অ্যামোনিয়ামের মধ্যে, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামিনিয়াম।
দুইটারই সংকরণ sp3, দুইটারই সংকরণ কি sp3। কিন্তু কিন্তু বন্ধন কোণে কিন্তু ঝামেলা আছে, বন্ধন কোণে ঝামেলা আছে। এই যে অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে কত 107, আর এটার বন্ধন কোণ 109.5। তাহলে কেন এই ঝামেলাটা ভাইয়া, কেন এই ঝামেলা, কেন এই ঝামেলাটা? আবার এই যে ভাই এটার মধ্যে কি আছে, এক জোড়া মুক্ত জোড়া আছে। এখন তুমি বলতে পারো ভাই তাহলে এটাও তো নাইট্রোজেন, এখানে কেন নাই? এই যে এখানের যে নাইট্রোজেনটা ছিল সেটা এক জোড়াই যে এরকম হয় এমন একটা সন্নিবেশ বন্ধন গঠন করছিল, প্লাস এই যে H প্লাস, তার মানে কি তার একটা ইলেকট্রন নাই। এর যে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল তাকে দিছিল, বলছিল তোকে আমার সব দিয়ে দিলাম, তোর একটাই কাজ, তুই আমার সাথে শুধু থাকবি। ঠিক আছে, কি করবি, তুই আমার সাথে থাকবি। যার কারণে হ্যাঁ সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া কি করছে, হাইড্রোজেনের সাথে চিরতরে সুখে আছে, যার কারণে তাদের বন্ধন কোণ 109 মানে sp3টাই হয়েছে, কারণ মুক্তজোড় নাই। আর এখানে যেহেতু মুক্তজোড় আছে আড়াই কমছে, এক জোড়া মুক্তজোড় থাকলে কত কমে, আড়াই কমে, তাহলে 107। ওকে, তাহলে আনসার হচ্ছে কি, ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে, তারপরটার ক্ষেত্রে আসো। নিচের কোনটির হাইড্রোজেন বন্ধনই আছে, হাইড্রোজেন, এটা কালকেও পড়াইছি আমি, কালকেও এটা পড়াইছি, এখন পারা উচিত বাচ্চা কাচ্চা। কাদের হাইড্রোজেন বিদ্যমান, হাইড্রোজেন বন্ধ কই, হাইড্রোজেন বন্ধনই মানে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। আমি বলছিলাম না কার কার মধ্যে জানি হাইড্রোজেন থাকবে, তিনটা পরমাণু বলছিলাম যে হাইড্রোজেন নিজের তো থাকতেই হবে, হাইড্রোজেন তো নিচে থাকতে হবে, তার সাথে আর কে কে থাকতে পারে, তার সাথে কে কে থাকতে পারে, তিনটা জিনিস থাকবে, সিরিয়াল মেনটেন করবে, 7, 8, তারপর হচ্ছে 9। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাদের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলেই তারা কি দিবে, শুধুমাত্র তারাই হাইড্রোজেন বন্ধন, এত কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এই তিনটার সাথে হাইড্রোজেন থাকলেই তারা হাইড্রোজেন বন্ধন দিবে, আর কেউ দিবে না। ঠিক আছে, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তো কোনটাতে আছে, এই যে নাইট্রোজেন আছে, সাথে হাইড্রোজেন তো আছেই, তাহলে আনসার হচ্ছে কি এটা, আনসার কি এইটা। ক্লিয়ার? এখন এটার একটা ক্রম আছে যেটা বারবারই আসে, অনেক ক্ষেত্রে আসে, ঢাবিতে আসছিল, যেমন HF আর হচ্ছে কি H2O আর হচ্ছে NH3। এখন এটা তড়িৎক্রিয়া পার্থক্য 1.9, এটা হচ্ছে 1.4, এটা হচ্ছে 0.9। এখন এই যে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন, তারপর এটা এটা, ঠিক আছে, এটা হাইড্রোজেন বন্ধনের ক্রম, ঠিক আছে, এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম বা মেরু প্রবণতার ক্রম, এটা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনের ক্রম। সো এটা সবচাইতে বেশি হাইড্রোজেন বন্ধন শো করে। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, যে এর একটা কোশ্চেন এটাও আসে যে এইচএফ এর স্ফুটনাঙ্ক 19.5 ডিগ্রি, কিন্তু পানির স্ফুটনাঙ্ক কেন 100 ডিগ্রি? হিসাবে তো যেহেতু এ তীব্র বা এ সবচেয়ে বেশি হাইড্রোজেন বন্ধন শো করে বা তীব্র হাইড্রোজেন বন্ধন শো করে এরা, ঠিক আছে, তাহলে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন শো করে, তাহলে ওর তো হওয়া উচিত ছিল 100, মানে বেশি হবে না। আমরা কি জানি হাইড্রোজেন বন্ধন যে দেয় তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা সব বেশি হয়, তাহলে এটার না বেশি হবে, কিন্তু এটার কেন 19.5? ঠিক আছে, এটা অনেকের কিন্তু একটা ঝামেলা হয়, ঠিক আছে, এটা অনেকের একটা ঝামেলা হয়, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন তো 3 জনের মধ্যে আছে, তাহলে এটা কেন 100, এটা কেন 19.5? বাচ্চা কাচ্চা দেখি কে পারে এটা, এটা আমি কমেন্টটা পড়তে যাচ্ছি, দেখি কমেন্ট করো তো, কেন এটার 19.5 ডিগ্রি আর এটা কেন 100 ডিগ্রি সেলসিয়াস? কেউ করবি না? তোরা কি বন করছাস যে ভাইয়া কোশ্চেন করবে আর আমরা অ্যান্সার করবো না? হা হা হা, হ্যাঁ, তোরা কি বন করছিস নাকি? সিলভিয়া, তোমাকে কিন্তু আমি এইটার অ্যান্সার করতে বলছি, এইটা অ্যান্সার কর। মুক্তজোড় ইলেকট্রন তো সবার মধ্যেই আছে, মুক্তজোড় তো এই যে তুমি ভাবতেছো, এই যে বাচ্চা কাচ্চা অনেকে ভাবতে পারো, ঠিক আছে, অনেকে ভাবতে পারো যে এই অক্সিজেনে 2 জোড়া মুক্তজোড় আছে, এর ফ্লোরিনে 3 জোড়া মুক্তজোড় আছে। ফ্লোরিনে কয় জোড়া? 3 জোড়া মুক্তজোড় আছে। কে বলতে পারছে? কে বলতে পারছে? ইশতিয়াক আহমেদ, শাবাশ শাবাশ, ইশতিয়াক আহমেদ, তাই তো, গুড। না, শুধু ইশতিয়াকারটা হয়েছে যে পানিতে 4টা বন্ধন থাকে, পানি প্রকৃতিতে একসাথে 4 অণু থাকে, 4 অণু থাকে, মানে 4টা হাইড্রোজেন বন্ধন থাকে। যখন এই পানির অণুটা ভাঙতে হয় তখন অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে, এর জন্য স্ফুটনাঙ্ক বেশি। আর এই যে এইচএফ, তারা কয় অণু থাকে? 2 অণু আকারে থাকে, ঠিক আছে, 2 অণু আকারে থাকে। তাহলে মেইন কথা হচ্ছে পানিতে হাইড্রোজেন বন্ধন না, হাইড্রোজেন বন্ধন এই যে হ্যাঁ 4টা বন্ধন বেশি, 4টা থাকে, ঠিক আছে, 4 অণু একসাথে যুক্ত থাকে, এটাতে 2 অণু একসাথে থাকে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা পানিতে বেশি শক্তিশালী হয় মেবি, আরে শক্তি তো এটার বেশি। এই যে একটা ঢাবির কোশ্চেন, এই ইয়ারের ঢাবির কোশ্চেন, এই ইয়ারে মানে 23 ইয়ার ঢাবির কোশ্চেন প্রচুর রিপিট হয়, ঠিক আছে, দেখবা এগ্রিতে অনেক কিছু কোশ্চেন কমন করে যেতে পারে, ঠিক আছে।
সাদিয়া ফ্রেন্ড ক্লাস করতে পারতেছেন একটা প্রবলেমের কারণে। আচ্ছা সমস্যা নেই, তুমি পরে পরে করে নিও, সমস্যা নেই, পরে করে নিও। আচ্ছা ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এরপর একটা বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটারে কত? মোল পার লিটারে কত? একটু ভাইয়াকে জানো তো মোল পার লিটারে কত? এটা আমরা মুখস্থ জানি অনেকটা। এটা কিভাবে আসছে জানি? বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, পানির ঘনত্ব যেটাকে আমরা রো বলি, পানির ঘনত্ব বা রো, পানির ঘনত্ব বা হচ্ছে কি রো, রো সমান সমান এই নর্মালি কি থাকে 1 গ্রাম পার সেন্টিমিটার, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমি তোমাদেরকে পড়াইছি না এমএল যেই কথা, এমএল যেই কথা, এমএল যেই কথা, সেন্টিমিটার কিউব কি একই কথা, এমএল যেই কথা সেন্টিমিটার কিউব কি একই কথা। আচ্ছা তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা হচ্ছে পানির ঘনত্ব, কিন্তু তোমার কাছে চাইছে মোল পার লিটার। দুইভাবে করা যায়, দুইভাবে দেখাই দিচ্ছি তোমাকে। কি চাইছে? মোল পার লিটারে চাইছে। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব মোল পার লিটারে তোমাকে নিতে হবে। এটা একদম বেসিক যদি আমরা নেই, তাহলে এই যে দেখো সেন্টিমিটারকে তোমার লিটারে নিতে হবে, গ্রামকে তোমার মোলে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু আরো সুন্দরভাবে দেখি, এই যে 1 গ্রাম উপরে রাখলাম, সেন্টিমিটারটাকে নিচে রাখলাম, মিটার কিউব। আমরা সেন্টিমিটার কিউব আর আমি সবসময় 1 লিটার, 1 লিটার সমান সমান কত? 1000 সিএম কিউব, 1000 সিএম কিউব। বুঝছি কিনা এটা? আচ্ছা তাইলে তুমি একটু দেখো, তাহলে 1 সিএম কিউব সমান সমান কত? 10 ইনভার্স হবে, ঠিক না? মানে ভাগ হবে, ছোট থেকে বড়তে গেলে সবসময় ভাগ হয়। তাহলে আমরা লিখতেই পারি না 1 ভাগ 1000, 1000। তাহলে 1000টা উপরে আসবে, তাহলে উপরে আসলে কি হয়? তাহলে 1000, ঠিক আছে, 1000 গ্রাম, 1000 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এখন এটা তুমি কি করছো? এটা তুমি কি করছো যে 1000 গ্রাম আছে, এটা তুমি কি করছো? এই যে গ্রাম আর নিচে হচ্ছে লিটার, ঠিক আছে, গ্রাম পার লিটারে আছে, কিন্তু তোমার নিতে হবে কি মোল পার লিটারে। কিসে নিতে হবে? বুঝছো তো এটা? জাস্ট সেন্টিমিটারকে আমি কি করছি? সেন্টিমিটারকে আমি লিটারে নিয়েছি। এই যে 1000 এই পাশে চলে আসছে, ঠিক আছে, 1000কে এই পাশে চলে আসছে, তাহলে 1 ভাগ 1000 এই পাশে আসলে কি হবে? 1 ভাগ 1000। তাহলে এখন এই গ্রামটাকে আমি শুধু মূলে নিব। তুমি সূত্র কি জানো? ছোটকাল থেকে এন সমান সমান হচ্ছে কি ডাব্লিউ ভাগ হচ্ছে কি এম। ঠিক আছে, আমি জাস্ট একটু শিখাই দিচ্ছি এটা। তাহলে এন, তাহলে ডাব্লিউ তুমি কি বের করবা? আমরা এন বের করবো। আচ্ছা এন বের করবো, তাহলে ডাব্লিউ এর মান যেটা আছে ওটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই হয়ে যায়। তাহলে জাস্ট আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি। পানির আণবিক ভর কত? 18। ঠিক আছে, 18 দ্বারা এই যে লিটার আর কি 18, এই যে লিটারটা থাকলো, তাহলে 18 দ্বারা এটা ভাগ করলে 55 দশমিক কত হয়? 5 মোল হয়, 5 মোল হয়। ঠিক আছে, বা মোল পার লিটার হয়, 5 মোল পার লিটার। বুঝছি? তাহলে আমরা একটু জাস্ট আমি তোমাকে দেখাই দিলাম ব্যাপারটা একটু বোঝানোর জন্য, না জানলেও চলবে। পানির এটা তোমার বইয়ের ডিরেক্ট আমি জানি সবাই পারো, এটা 55.5। কত এটা? 55.5। বা অন্যভাবেও তুমি চিন্তা করতে পারো, অন্যভাবেও তুমি চিন্তা করতে পারো। সেটা আরেকটা কি, মোল বা যেহেতু ঘনমাত্রা বলছে, বা মোলারিটি যদি আমি বলি, মোলারিটি মানে 1 লিটারের কথা চিন্তা করবো আমরা সবসময়। তাহলে আমরা জানি যে ঘনত্ব রো, রো সমান সমান কি এম ভাগ হচ্ছে ভি, এম ভাগ হচ্ছে কত? বি। ঠিক আছে, এম ভাগ বি আমরা জানি না। আচ্ছা অন্য আর দেখানোর দরকার নেই, দেখ দেখ এত পেঁচানোর দরকার নেই, যেমনি দেখাইছি এমনি দেখবা। এটা দেখলেই দেখতে পারো 55.5, নাকি অন্যভাবে দেখাবো? দেখবা, দরকার নেই, একটা এটা দেখলে হবে। বাট এমনি এটা এমনি আসে 55.5ই আসে, মুখস্থ বিদ্যা এইটুকু করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কোন গ্যাস জোড়ার ব্যাপন হার, কোন গ্যাস জোড়ার ব্যাপন হার সমান, কোন গ্যাস জোড়ার ব্যাপন হার সমান? এই কোশ্চেনটা প্রায় পাই, বিভিন্ন ভার্সিটিতে আসে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি, যারা জানো তারা অ্যান্সার করো। আমি একটু জাস্ট বলি, সূত্রটা হচ্ছে ব্যাপন হার কি রোটোবার এম, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদিও ব্যাপন হার আরেকটা সূত্র আছে যেটা আর সমানুপাতিক 1/√d, ঘনত্বের বর্গমূল কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। অনেক ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট চলে আসে। তাহলে এখন কেন তুমি ডিটা আমরা চিন্তা করতে পারি না? কারণ কোনো ক্ষেত্রেই ডি এর ভ্যালুটা দেওয়া থাকাটা খুব টাফ। বাট তুমি একটা জিনিসের, যে কোনো যৌগের বা পরমাণুর আণবিক ভর তুমি জানো, এর জন্য এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে সহজ, সবচেয়ে গ্রহণযোগ্য। এর জন্য আমরা এমটা দিয়ে চিন্তা করব। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার এম বেশি তার আর কম, যার এম বেশি তার কি হবে? আর কম হবে। মোলার মাস সেম, হ্যাঁ যাদের মোলার মাস সেম, কার কার মোলার মাস সেম আছে আমরা একটু দেখি। কার্বন ডাইঅক্সাইড 44। যারা অ্যান্সার কারা করবে? নিরুপমা রয়, ওকে, ইশিকা করছে, আচ্ছা নিরুপমা, ওকে, ইশিকা, আর কেউ করবি না? এই তো ওই যে মাহমুদ, আমার মিতা, মৌতাসিম মাহমুদ। আচ্ছা ওকে, কার্বন ডাইঅক্সাইড আর চ্যান্টো, শুভ্র, অথয় মণ্ডল, আদ্রিতা, আদ্রি, এই যে এই নাম আজকে আমি প্রথম পড়লাম। আচ্ছা সরকার, সিলভি, শেখ কুবরা, এই নাম আজকে আমি প্রথম পড়লাম। জান্নাতুল ফেরদাউস, গল্প কথা। ওকে, হ্যাঁ আমরা মোটামুটি সবাই যে কার্বন ডাইঅক্সাইড আর N2O, ঠিক আছে, যেমন এই যে এটা 44, নাইট্রোজেন হচ্ছে কত?
নাইট্রোজেন কত 28 আর হচ্ছে কত 16 দুগুণ 32, অনেক বেশি হয়ে যায় তাই না? সো এটা হওয়ার সম্ভাবনাই নেই, ঠিক না? মানে 14 আর হচ্ছে 32, তাহলে কত হয়? 14 আর 32 কত হয়? কত 46, তাই না? এটা 46 হয়ে যাবে। আচ্ছা ওকে, 44, এটা কত 28 আর হচ্ছে কত 16, 28 আর 16 হচ্ছে কত? হ্যাঁ 44, এই যে 44 হয়ে গেছে। তাহলে এটা কত? কারণ এটা 28 আর এটা হচ্ছে কিন্তু 44, তাই না? আচ্ছা এটা 44 আর এটা কত NO2 32 আর হচ্ছে সেম 46। তাহলে আনসার কোনটা? চোখ বন্ধ করে এটা বি নাম্বারটা। ওকে ঠিক আছে। 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? ঠিক আছে, এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? ওকে আমরা কি জানি বিক্রিয়াটা একটু যারা জানো তারা একটু কমেন্ট করবো। তাপ দিছো তুমি ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? সমতাকরণ করলে যা আছে তাই, সমতাকরণ করলে কি যা আছে তাই, ঠিক আছে? নতুন করে আর কিছু সমতাকরণ করার দরকার নাই। এন্ড ঐকিক নিয়মে তুমি যাইতে পারো, যারা ঐকিক নিয়ম ভালো পারো ঐকিক নিয়মে যাবা। যারা সূত্র দিয়ে করতে চাও স্টয়কিওমেট্রিক সূত্র করতে পারি আমরা। স্টয়কিওমেট্রিক সূত্র কি? সূত্র হচ্ছে তুমি যদি জানো তুল্য সংখ্যা, যেমন এটা তুল্য সংখ্যা কত E = 2 ক্যালসিয়াম কার্বনেটের, এটাই তো চাইছে, যেই দুইটা চাই সেই দুইটা নিয়ে কাজ করতে হয়। একটার মান দেয়া থাকবে আর একটা চাইবে, এটার মান দেয়া আছে 10 আর এটা চাইছে, ঠিক আছে? এটার তুল্য সংখ্যা কত? E = হচ্ছে কিন্তু 2, ঠিক আছে? তাহলে সূত্র হচ্ছে Ne = হচ্ছে Ne, ঠিক আছে? এর ভ্যালু যেহেতু দুইটাই 2 2, তাহলে আমরা অবশ্যই কি করতে পারি? বাদ দিতে পারি, ঠিক আছে? আচ্ছা n এর ভ্যালু কি? ক্যালসিয়াম কার্বনেট দেয়া আছে ভর, তুমি আণবিক ভর জানো, তাহলে আমরা সূত্র ফলাইতে পারি W ভাগ হচ্ছে কি M। এর মান বসাইলাম না, 2 2 কাটা। আচ্ছা ওকে, কার্বন ডাইঅক্সাইডের কি চাইছে? কত লিটার? তাহলে লিটারের সূত্র কি? B ভাগ 22.4 লিটার, 22.4। জাস্ট এখন বসায় দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে তুমি বের করবা হচ্ছে কি এই ভিটা, এটা তাহলে এই পাশে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে V = 22.4 ইন্টু W এর মান হচ্ছে 10, আণবিক ভর হচ্ছে 100, ঠিক আছে? এই 10 10 কাটা, এটা দিয়ে কাটলে 2 পয়েন্ট কি হবে বলো তো? এই যে দশমিক এক ঘর সামনে আসবে, তাহলে 2.24, বুঝছি কিনা? তাহলে এটা কি? স্টয়কিওমেট্রি নীতি। স্টয়কিওমেট্রি নীতি দ্বারা আমরা করতে পারি, বা স্টয়কিওমেট্রি নীতিটা আমি যেটা, এটা তো আমি যারা তুমি তুল্য সংখ্যা জানছো দেখা যে এটা তুল্য সংখ্যা 2, আমরা জানি কি যে ধাতু যে ক্যাটায়ন আছে তার ক্যাটায়নের চার্জ যত সেটাই তার তুল্য সংখ্যা। কার্বন ডাইঅক্সাইডের তো মোটামুটি মুখস্থ, এটা হচ্ছে 2। যারা তুল্য সংখ্যা জানো তার হচ্ছে সূত্রটা কি? মূল সংখ্যা নিচে হচ্ছে এই যে যেটা তুমি করতেছো তার সহগ, এখানে কত আছে? 1, তাহলে এই যে এখানে 1 সমান কাটটা বের করবা এইটা। এটার ক্ষেত্রে n অফ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দিলাম। আচ্ছা এটাকে N2 ধরলাম, তাহলে n অফ সামনে কত মূল সংখ্যা? কিছু নাই, মানে কত আছে? 1, তাহলে এই যে 1, এই 1 1 বাদ, তাহলে যা আছে তারপরে সূত্র ফলালাম, ঠিক আছে? একই কথা, তুমি যেমনি চিন্তা করো না কেন একই কথা ঘুরে ফিরে আমি এটা করলে একটা লাইন হচ্ছে হয়। তাহলে দেখো এই যে তুল্য সংখ্যা এখানে কি আসতো? n, সহগটা এই পাশে আসতো ইন্টু এই যে 1, ঠিক আছে? N2 ইন্টু হচ্ছে কি 1, এই যে এই লাইনটাই হচ্ছে, আমি এক লাইন কমাই দিছি, এই লাইনটাই হচ্ছে এইটা, ঠিক আছে? যখন তুল্য সংখ্যা এখানে থাকতো, মানে এখানে যদি কি থাকতো, এই যে এখানে 2 3 থাকতো, এখানে 3 4 থাকতো, তখন হইতো এটা, ঠিক আছে? তাহলে 22.4 লিটার। আশা করি সবাই পারছি আমরা এটা, তাহলে আনসার হচ্ছে বি। পরেরটা 22 নাম্বার, দেখি কে পারে, কমেন্ট করো দ্রুত কমেন্ট করো। কোনটি জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করে? কি আয়ন? OH আয়ন প্রদান করে। কোনটার জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করে? সোহাগ বলছে ডি। ওকে, আর তাড়াতাড়ি। হ্যাঁ ইশিকা। ওকে, 22 ডি। 22 কোনটা? ও হ্যাঁ 22 তো পড়তেছি আমরা। কেউ বলতে পারবা কেন? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, প্রমি সাহা অনেকক্ষণ পরে কমেন্ট করছে। প্রমি সাহা, ইশতিয়াক আহমেদ। ওকে, মাহমুদ। ওকে, নিজের নাম পড়তে ভালো লাগে। আচ্ছা সবাই বলতেছে ডি ডি ডি। হ্যাঁ ডি। আচ্ছা দেখো সবগুলাই হচ্ছে দুর্বল ক্ষার, সবগুলাই কি দুর্বল ক্ষার, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা জানি সবল ক্ষার কারা? গ্রুপ 1 আর হচ্ছে 2। গ্রুপ 1 সবচাইতে বেশি সবল, ঠিক আছে? তারপর হচ্ছে গ্রুপ 2, তাহলে সবচেয়ে সবল হচ্ছে এরা। তাহলে এখানে সবগুলাই দুর্বল, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো ব্যাপারটা হচ্ছে দেখো এই যে গ্রুপ 1 তাদের চার্জ হচ্ছে 1, এদের চার্জ হচ্ছে কত? 2+, তাই না? এখানে যতগুলো আছে সবগুলাই দেখো চার্জ হচ্ছে 3+, সবগুলাই কি চার্জ হচ্ছে কত? 3+।
ঠিক আছে, সবগুলো কি 3+। 3+ যোজনের সাথে বেশি স্ট্রংলি কানেক্টেড থাকে, যার কারণে হাইড্রোজেন OH আয়নটা বেশি ডিসোসিয়েটেড হয় না। বাট এটাও দুর্বল, বাট এটা যেহেতু একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে, এর জন্য এটা ডিসোসিয়েশনটা কিছুটা বেশি হয় তুলনামূলক। ঠিক আছে, কিছুটা কি হয়, বেশি হয়। তাহলে আনসার কি হবে, এটা আনসার কি হবে, এটা। বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এরপরে পানীয় জলে WHO অনুমোদিত pH এর মান কত? এটা তো মুখস্থ বিদ্যা। এটা কি বিদ্যা? মুখস্থ বিদ্যা। তাহলে এটা ভাইয়াকে একটু জানাও তো, কি pH এর মানটা কত? পানীয় জলে অনুমোদিত WPH এর মান কত? ঠিক আছে, WH অনুসারে, WHO হো, ঠিক আছে, কেউ আবার হো বলিস না, ঠিক আছে, কেউ আবার হো বলিস না। এটা তাহলে কোনো ভাইবা বোর্ডে গেলে তখন কিন্তু একদম সুন্দর করে 0 মার্ক দিয়ে দেবে। হ্যাঁ, অনেকেই বলি আমরা, কিন্তু ভাইবা বোর্ডে এমনি তখন বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ভাইবা বা কারোর সামনে বলতেছে একটা রিনাউন্ড জায়গায়, তখন ডেফিনেটলি তুমি WHO বলবা। হ্যাঁ, হো বইলে দিও না, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাই WHO অনুসারে মানগুলো অবশ্যই মুখস্থ করবা। ঠিক আছে, দেখি আমরা, তুমি পিএইচটা তো আমরা এখানে দেওয়া আছে, সেটা আমরা সবাই জানি, কমেন্ট করবা। ডিওর ভ্যালুটা একটু কমেন্ট করবা ভাইয়াকে, তারপর BOD, COD, ঠিক আছে, এগুলো একটু কমেন্ট করো তো ভাইয়াকে, দেখি কে পারি আমরা। যে কোনোটি চলে আসতে পারে যে কোনো সময়, ঠিক আছে। হ্যাঁ, পেজ যারা আমরা বলছি যে 6.5 থেকে 8.5 পর্যন্ত তাদের পিএইচটা অ্যাটলিস্ট হয়ে গেছে, পিএইচটা হয়ে গেছে। বাকিগুলা কি ডিও কত, ডিও কত? হাজারি স্যারের বই অনুসারে যদি দেখি আমরা, সেটা হচ্ছে 5 থেকে 6 হাজারি স্যারের বই। বাট কোশ্চেনে যেটা আসে ওটা 4 থেকে 8, কোশ্চেনে যেটা আসে সবসময় 4 থেকে 8টা আসে, ঠিক আছে না। হাজারি স্যারের বই অনুসারে এটা, বাট কোশ্চেনে আসলে অপশনে যদি এটা না থাকে তাহলে আনসার এটা হবে। হ্যাঁ, 4 থেকে 8, 4 থেকে 8। ইভেন যতগুলো জায়গায় কোশ্চেন আসে সব জায়গায় এটা দিয়ে আসে। আচ্ছা, কে জানি বলছে, এই তো রিকবাল। হ্যাঁ, 6 আর COD হচ্ছে 10, 48 সবাই 48 বলতেছে। কেন এটারে কেন মনে হয় না, এটাও বলবা। এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কত, 10। ঠিক আছে, এদের এককগুলা কি আমার মনে আছে? এককগুলো মনে আছে? আমি একটা লিখে দিই, ppm। এটা আরেকটা একক কি বলো তো? আরেকটা একক কি একটু কমেন্ট করে আমি দেখতে চাই। ppm তো আমি লিখে দিছি, আরেকটা একক কি? ppm এর বদলে আমি কি লিখতে পারি? 4 থেকে 8, 6, 10। ভাই দুইটা থাকলে কোনটা অ্যান্সার করবো? দুইটা একসাথে থাকবে না, দুইটা কোনোদিন একসাথে থাকবেই না, একসাথে থাকার সম্ভাবনাই নাই কখনো। কারণ যখন যে চ্যাপ্টার, যে স্যার যেখান থেকে কোশ্চেন করছে, দুই বই মিলে একসাথে তো কোশ্চেন করবে না, যে কোনো এক বই মিলে কোশ্চেন করবে, তাই না? হাজারি স্যারের আনসার হইলে তাহলে এটাই হবে, আর যদি অন্য যে কোনো রাইটার হয় তাহলে ওইটা হবে। এই তো শাবাস, মাহমুদ বলছে হ্যাঁ মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর অনেক চেঞ্জ আছে এককের, বাট ppm বা মিলিগ্রাম পার লিটারটা বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, গুড, শাবাস। এই তো সবাই পারি আমরা, এই তো মনটা খুশি হয়ে গেছে। এরকম পারলে, এরকম পারি যদি তোরা পরীক্ষার হলে দিয়ে আসস, কেমিস্ট্রিতে কেন তারা মার্ক পাবি না? কেমিস্ট্রিতে 20-এ 20 পাবি, আমার বিশ্বাস ইনশাল্লাহ। কোনটা ইলেকট্রোফাইল, কোনটা ইলেকট্রোফাইল? আচ্ছা, ইলেকট্রোফাইল আমি বলি, দেখো বাচ্চা কাছে যারা জানি তারা কোন ফাইল মানে আকর্ষণ, ভালোবাসা, কার প্রতি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। যেমন আমাদের ছেলেদের থাকে মেয়েদের প্রতি ভালোবাসা, মেয়েদের থাকে ছেলেদের প্রতি ভালোবাসা। তাহলে ফাইলের আগে যে থাকবে তার প্রতি তার ভালোবাসা। কে আছে? ইলেকট্রন। ইলেকট্রনকে কে ভালোবাসবে? আমি ছেলে, যদিও বর্তমান যুগ একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, সমকামী টমকামী ব্যাপার স্যাপার আসছে, এখন শরীফা মরিফার ব্যাপার আসছে, বাট এগুলো তো আসলে ইসলাম এগুলাকে কি কোনো সাপোর্ট করে? কোনোটাই সাপোর্ট করে না। তাহলে আমাদের নর্মালি কি, যেহেতু সে নিজে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কে করবে? উল্টাটা, সকল পজিটিভ গুলো। আর কারা? আরেকটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল আছে, প্রশম ইলেকট্রোফাইল লিখলাম না ওইটা। তাহলে প্রশম ইলেকট্রোফাইল কারা? ভাইয়া সবসময় একটা ট্রিক দেয়, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে লুইস অ্যাসিড। আবার লুইস অ্যাসিড কারা? যাদের অষ্টক সংকোচন থাকে, অষ্টক সংকোচন, ঠিক আছে, সংকোচন, যাদের অষ্টক সংকোচন থাকে বা যারা লুইস অ্যাসিড, তাদেরকে আমরা প্রশম ইলেকট্রোফাইল বলি। আর ভাইয়ার ট্রিকটা কি জানি মনে আছে? AB3 যৌগ, এটা আমার ট্রিক। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে ইলেকট্রোফাইল, মানে একই কথা, ঘুরে ফিরে একই কথা। লুইস অ্যাসিড যে কথা, লুইস অ্যাসিড মানেই একটা ভাগ আছে যেটা প্রশম লুইস অ্যাসিড, তার ভাগের মধ্যে সবসময় অষ্টক সংকোচন থাকে, তারা দেখতে AB3 যৌগের মতো হয়। এই যে AB3, যেমন A মানে কি, এই এটা ধরো অ্যালুমিনিয়াম, এই যে A, আর B মানে কি, এই ধরলাম ক্লোরিন, আর ক্লোরিন নিচে কি আছে? 3, তাহলে AB3 যৌগ। এরা কি হিসাবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এই যে AB3 যৌগ, কিন্তু এটা নর্মালি ধাতু হইতে হবে। হ্যাঁ, এই যে এটা যাদের মধ্যে, বিশেষ করে যাদের মধ্যে, এই যে দেখো ভাইয়া ট্রিক দেয়, যাদের মধ্যে মুক্ত জোড় আছে, এই মুক্ত জোড়ের আরেকটা নাম হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন।
নিঃসঙ্গ, হ্যাঁ মনে আছে না নিঃসঙ্গ। এই দেখো নিঃসঙ্গতে নিয়ে আছে, নিউক্লিওফাইলও নিয়ে আছে, নিউক্লিওফাইল কি আছে নিয়ে আছে। তাহলে নিঃসঙ্গ যারা তারাই হচ্ছে নিউক্লিওফাইল, বা নিউক্লিওফাইলের উদাহরণ কারা, যাদের মধ্যে মুক্তজোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন আছে তারাই। তাহলে এই যে এটার মধ্যে মুক্তজোড় আছে তার মানে ইলেকট্রোফাইল। এই যে পানিতে মুক্তজোড় আছে ইলেকট্রোফাইল, OH মুক্তজোড় আছে কি হবে ইলেকট্রোফাইল, বুঝছি কিনা। তাহলে এই যে দেখো নিউক্লিওফাইল বলছে, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে তার মানে কি এটাই নিউক্লিওফাইল, ঠিক আছে, একসাথে দুইটা হয়ে গেছে। তাহলে এইটা এই যে AB3 যৌগ তার মানে এটা ইলেকট্রোফাইল, ঠিক আছে। এই যে এটার মধ্যে মুক্তজোড় নাই কিন্তু ওই যে দিয়ে দিছে, ঠিক আছে না, দিয়ে দিছে, এটার মধ্যে নাই। আর এই যে এটার মধ্যে যেহেতু প্লাস তার মানে কি এটাতেও নাই। প্লাস মানে এটা একটু আরেকটু বুঝাই। এই যে দেখো আমি বলছি সকল প্লাসগুলা কি প্লাস থাকলেই কি, প্লাস থাকলেই তারা কাকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। ধরো প্লাস আমি ছেলে, কাকে আকর্ষণ করবো বা কারে দেখে আমার হচ্ছে একটা ফিল জাগবে, ডেফিনেটলি মেয়েদের দেখে, তাই না। তাহলে সকল পজিটিভ কি ইলেকট্রোফাইল। তাহলে তোমার কাছে চাইছে কি নিউক্লিওফাইল, ও ভালো কথা, ওইটার আলাপ বাদ দিয়ে দিলাম। এই যে এখানে তো প্লাস আছে, প্লাস থাকলেই কি নিউক্লিওফাইল। তাহলে তিনটাই নিউক্লিওফাইল। তাহলে আনসার কি, বুঝছি। তাহলে দুইটাই, হ্যাঁ জিএসটিতে সেম কোশ্চেনই আসছিল, এটাই আসছিল, এটা সলভ করে দিয়েছিলাম কত সুন্দর করে। তারপরে যদি তারা না পাস, এটা ওই ম্যারাথন ক্লাসে সলভ করে দিয়েছিলাম। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটা, স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটা, দেখি এবার একটু কমেন্ট করতে চাই আমি, স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটা। ওকে বেনুফা কি বলে দিছ, আচ্ছা না স্থায়ী এটা 26 অ্যান্সার করো, দেখি কি অবস্থা। তামান্না ফ্রোজ, ওকে আমার ছোট বোনের নাম, আমার আপন ছোট বোন, আমরা 4 ভাই 1 বোন, ঠিক আছে। আমার বোনের নাম তামান্না, ঠিক আছে, আমার বোনের নাম হচ্ছে তামান্না। যার আর বেশি আদ্রিতা আদ্রি, ওকে। মুশফিকুল হচ্ছে ইসলাম ডি বলছে যারা ম্যারাথন করে নাই তারা এখন আফসোস করতেছে। আচ্ছা ওকে ঠিক আছে। আব্দুল্লাহ আল মাসুম এতক্ষণ পরে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 3 ডিগ্রি, গুড। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করো, আমি তোমাদের একটা ট্রিক দিয়েছিলাম যে মোটামুটি আমি সবগুলো সক্রিয়তা বাস নিয়ে আমি তোমাদের একটা ভিডিও দিব। হ্যাঁ কালকে রাতে হচ্ছে জৈব রসায়নের হচ্ছে সকল শনাক্তকরণগুলো একসাথে একটা ভিডিও বানাবো চিন্তা করছি আজকে, হয়তো বা কালকে সকালে আপলোড দিব। কালকে এমনি ওগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে, যার কারণে করতে পারিনি। আর হচ্ছে এই সকল ক্রমগুলো যতগুলো ক্রম আছে এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিব, অ্যাটলিস্ট ওভারঅল একটা ধারণা দিব। আর বেসিক সহ পড়লে তো এটা কোর্সে পড়াবো আর কি, একটু কোর্সের প্রচার প্রসারণা করি, ঠিক আছে। এইবার কিন্তু একটা ক্লাসও, সিঙ্গেল ক্লাসও আমাদের কোনো বাইরে হবে না, ঠিক আছে। বলে আমার কমপ্লেন করে বাইরে ক্লাস নেন, এবার চিন্তা করছি একটা ক্লাসও বাইরে নেব না। আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে কি SN1 আর SN1 না SN2 আর হচ্ছে কার্বানায়ন তাদের সক্রিয়তা বা স্থিতিশীলতার ক্রম হচ্ছে 1 2 3, ঠিক আছে। বাকি সব মোটামুটি কি 3 to 1, বাকি সব কি 3 to 1। তাহলে এটা কি কার্বানায়ন না তো কার্বোক্যাটায়ন বলছে, তার মানে কি 3 to 1, আনসার কি ডি। তিনটা মানে তিনটা আর আছে, কিন্তু তিনটা আর আছে। ক্যাটায়ন কেন, এই যে পজিটিভ, এটা দিয়ে এমনি বাদ, নেগেটিভ দেওয়া বাদ, কিন্তু এটা কয় ডিগ্রি 2 ডিগ্রি, এটা কয় ডিগ্রি 2 ডিগ্রি, কিন্তু আগে কি হয় 3 ডিগ্রি হয়। তাহলে আনসার কি হবে ডি হবে, 3 to 1। আইপোলাপান আজকেই কিন্তু অফারের শেষ, এগ্রি স্টার, ঠিক আছে, এগ্রি স্টার অফারের শেষ ডেট আজকে, এগ্রি স্টার 2.0, ঠিক আছে, 1599 টাকা শেষ, সোনার বাংলাদেশ, ঠিক আছে। ওকে ঠিক আছে। নিচের কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, এটা আমরা পারি, আমি জানি এটা সবাই পারবা, ঠিক আছে। এইটাই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে। আমি কেমিস্ট্রি অ্যানালাইসিস দিছি, দেখছো, হ্যাঁ আচ্ছা ভালো কথা। সেকেন্ড পার্ট অ্যানালাইসিস তো দেই নাই, আমি অ্যানালাইসিসের ভিডিও বানাইছি কালকে 6টার সময়, এটা ভিডিও বানাই এডিট করে ঘুমাইছি, কালকে সকালে ছাড়বো হয়তো, বা আজকে সন্ধ্যার পরে ছাড়তে পারি, ঠিক নাই। কেমিস্ট্রি থেকে জৈব রসায়ন থেকে, ঠিক আছে, লাস্ট 3 বছর যদি কথা বলি, 20-21 আসছে হচ্ছে 9টা, 20-21 আসছে 9টা, 21 আসছে কয়টা 7টা মনে হয়, আর লাস্ট ইয়ার আসছে 6টা। তাহলে দেখো কয়টা কোশ্চেন আসে, 20টা কোশ্চেনের মধ্যে 9 থেকে 6 পর্যন্ত কোশ্চেন জৈব রসায়ন থেকে আসে, 9 থেকে 6 পর্যন্ত কোশ্চেন জৈব রসায়ন থেকে আসে। আর আমি তোমাকে এটার গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে, 100% কোশ্চেন, ঠিক আছে, তুমি কমন পড়বে এবং পাবা, যেটা এগ্রি স্টার 2 থেকে জৈব রসায়নের, ঠিক আছে, এগ্রি স্টার 2.0, ঠিক আছে। 9টা থেকে 6টা, 6টা থেকে 9টা,
বুঝতেছি কি পরিমাণ কোশ্চেন আসবে। তামান্না আফরোজ, তাতেও ভালো লাগছে না, তাই আপনার ক্লাস করতেছি। লাইভ ক্লাস করলে টাইম তাড়াতাড়ি চলে যায়। সিরিয়াসলি দেখ পোলাপানের ডেডিকেশন। এটা স্ক্রিনশট দিতে হবে, দাঁড়া। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কোনটা হবে, এটা কে কে আনসার করছি আমরা কে কে আনসার করছি। জোনা বলছে সি, আচ্ছা বিপ্লব চন্দ্র সরকার বলছে সি সি সি। এই যে মূর্খ, এই যে মূর্খ পোলাবানগুলা, ঠিক আছে, মূর্খ পোলাবানগুলা, ঠিক আছে, মুখস্থ করে আসছো যে ক্লোরিন যত বেশি থাকবে ওইটাই শক্তিশালী। একটু চিন্তা করে কখনো পড়ো নাই, একটু চিন্তা করে পড়ো নাই। এই যে একটাও সবগুলার দশা সেম। আহারে, কেউ কি এটা সঠিক অ্যান্সার জানো? কেউ কি এটা সঠিক অ্যান্সার জানো? আব্দুর রহমান, ইফতিয়াক আহমেদ, সোহাগ, শাবাশ, গুড। এই তো এই যে তিনটা যা বলছে সুমাইয়া, হ্যাঁ এদেরটা ঠিক আছে। খেয়াল করো, তুমি খেয়াল করো এখানে, ঠিক আছে, এটা ঋণাত্মক ইলেকট্রনীয় আবেশ বলা হয়, বা ঋণাত্মক আবেশ যেটাকে বলি আমরা। এটা এখানে ক্লোরিন, এইখানে ফ্লোরিন, এইখানে ব্রোমিন, ঠিক আছে। তুমি কেন চোখ বন্ধ করে শুধু ক্লোরিন মুখস্থ করছো, ক্লোরিনের কথা বলতেছো? ব্যাপারটা তেমন না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে কার্বন থেকে যখন ক্লোরিন যুক্ত থাকে, কেন ক্লোরিন হইলে কি হয়, বৃদ্ধি হয়, একটা জাস্ট নর্মাল বেসিক বুঝাই। এই যে এটাই তো মেন কার্বন, এটাই তো তোমার মেন কার্বন। এটা বলতে, হ্যাঁ এটা বলতে যেই কার্বনটার কথা আমি বলতেছি, ক্লোরিন ধরো এই কার্বনটার কথা বলতেছি। ক্লোরিন কি করে, সবসময় ইলেকট্রন নিজের দিকে টাইনা নেশে, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে কি হয়, এই যে COOH যেটা আছে, COOH, ঠিক আছে, এই কার্বনের কি হয়, এখান থেকে H ত্যাগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। মনে রাখবে দুইটা জিনিস, আরমূলক বৃদ্ধি, তীব্রতা হ্রাস, এসিডের তীব্রতা বা যে কোনো তীব্রতা হ্রাস পাবে। আরমূলক বৃদ্ধি পাইলে তীব্রতা হ্রাস পায়। এরকম ঋণাত্মক আয়ন বা যে কোনো হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় তাহলে তীব্রতা বৃদ্ধি পায়। এখন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, তাহলে ওর যদি ইলেকট্রন টানার ক্ষমতা এই দিকে বেশি থাকে, মানে এই কার্বন থেকে, ঠিক আছে, এই কার্বন থেকে যদি ইলেকট্রন টানার ক্ষমতা বেশি থাকে ওর, তাহলে 4000, তার বেশি কি আর কম থাকবে না বেশি থাকবে? কি হবে তাহলে? বি হবে, বুঝছি। তাহলে এই যে বি কি করবে, ইলেকট্রন সবচাইতে বেশি নিজের দিকে নিয়ে আসবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি, যার ফলে কি হবে, খুব সহজে এখান থেকে H প্লাস বের হয়ে যেতে পারবে। তাহলে আনসার বেশি এটা। তাহলে আবার আমি কি বলছি, আর বৃদ্ধি পাইলে তীব্রতা হ্রাস পায়, আর তড়িৎ ঋণাত্মক মৌল বৃদ্ধি পাইলে তীব্রতা বৃদ্ধি পায়। 1 ক্লোরিন থাকলে যেমন আমরা পড়ছিলাম, 1 ক্লোরিনের চাইতে 2 ক্লোরিন বেশি, 2 ক্লোরিনের চাইতে 3 ক্লোরিন বেশি। কেন ক্লোরিনের ক্ষেত্রে বেশি হয়েছে? কারণ ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, এবং ক্লোরিনের চাইতে ফ্লোরিন আরো বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে কি হবে, ফ্লোরিনেরটা বেশি হবে। তাহলে বলো তো, এই যে আরেকটা যে বললাম, আরেকটা কিরকম হইতে পারে, ক্রমটা আমাকে বলো তো। COOH, ঠিক আছে, তারপর CH3COOH, আরেকটা ধরো CH2CH2COOH, ঠিক আছে, আরেকটা ধরলাম এখানে CH3, ঠিক আছে। আচ্ছা বলো কোনটা সবচাইতে, এটাকে A দিলাম, এটাকে B দিলাম, এটাকে C দিলাম, এটা হচ্ছে কি D দিলাম, কোনটা সবচাইতে তীব্র? ঠিক আছে, কমেন্ট করো। CH2COOH, এটার মধ্যে কোনটা বেশি তীব্র? ঠিক আছে, কোনটা বেশি তীব্র? তাড়াতাড়ি সবাই কমেন্ট করবে। এখন সবাই কমেন্ট করবে, ঠিক আছে, সবার কমেন্ট দেখতে চাই। মাত্র এটা বুঝাই দিছি, এখন কমেন্ট না করলে তো মেজাজ খারাপ হবে। হ্যাঁ, নিরুপমা বলছে ওকে, কৃষ্ণ, তামান্না, আফরোজ, প্রমি সাহা, সিলভি, সবাই বলছে এটা। হ্যাঁ, আমি কি বলছি, আর যত বড় হবে তীব্রতা তত হ্রাস পাবে। আমি কিন্তু বলি নেই অ্যাসিডের তীব্রতা, এই সেম জিনিস কিন্তু এরকম হইতে পারে। এই যে দেখ অ্যালডিহাইডের ক্ষেত্রে হইতে পারে, অ্যালডিহাইড কিটোন COH, CHO আর কি, CHO, তারপর এই যে CH3 CHO, ঠিক আছে, তারপর এরকম কিটোন CH3CO CH3,
ঠিক আছে, মনে রাখবা এই যে যত আরমূলক বৃদ্ধি পাবে অ্যালডিহাইডের তত সক্রিয়তা হ্রাস পাবে, আবার অ্যালডিহাইডের যেতে কিটোনের সক্রিয়তা হচ্ছে কি আরো বেশি হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এগুলো সক্রিয়তা রিলেটেড একটা ভিডিও আমি দিবনি। হ্যাঁ, এখন মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এটা নিয়ে আর পরে তার কনফিউশন হবে না। ঠিক আছে, আনসার কি হবে? বি। তাহলে ফ্লোরিন থাকলে সেখানে কোনো কথা হবে না, ফ্লোরিন বলিন না, তড়িৎ ঋণাত্মকতা দেখবা। ঠিক আছে, বুঝতে পারছি। এখন কথার কথা, ক্লোরিন থাকলো, ঠিক আছে, যদি ফ্লোরিন না থাকতো তাইলে আনসার কিন্তু ক্লোরিন হইতো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, কথার কথা, এখানে আয়োডিন থাকলো, এখানে আয়োডিন থাকলো, আয়োডিন 3, আর এখানে ব্রোমিন আছে। ঠিক আছে, তখন কি হইতো? তখন কিন্তু আনসার ব্রোমিন হয়ে যেত। তাই তুমি এটা দেখবা, দেখে দেখে আনসার করবা। ঠিক আছে, আচ্ছা ওকে। পরেরটা 28 নাম্বার। তাড়াতাড়ি। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? দেখো তো, একটু দ্রুত কমেন্ট করে জানাবো। আমি দ্রুত আনসার করবো, আমরা দ্রুত আনসার করবো। আচ্ছা, পার্সেন্টেজ বলতে কি আমরা জানি? পার্সেন্টেজ, জি ভাই ক্লিয়ার। ওকে, পার্সেন্টেজ বলতে কি আমরা জানি? পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ যেটা আসছে, পার্সেন্টেজ হচ্ছে এক এক রকমের হয়। পার্সেন্টেজ কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে ডাব্লিউ, ভাগ হচ্ছে ভি। এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড। আর অনেকগুলো আছে, ডাব্লিউ বাই ডাব্লিউ, ভর বাই ভর আর কি। ঠিক আছে, বি বাই ডাব্লিউ, বি বাই ভি। হ্যাঁ, 4টা আছে আসলে। তাহলে ডাব্লিউ বাই ভি এটাই হচ্ছে মেইন। এটা দ্বারা বুঝায়। ঠিক আছে, এখন যে পার্সেন্টটা বলছে, কত পার্সেন্ট বলছে? 5%। তাহলে প্রথমটা ডাব্লিউ, উপরেরটা হচ্ছে দ্রব মানে যে পার্সেন্টটা থাকে দ্রব, নিচে হচ্ছে আয়তন। যেহেতু তুমি পার্সেন্ট বলছো, পার্সেন্ট হয় 100। তাহলে আমরা কি হবে? এই যে 5, এটা হচ্ছে দ্রব, 5 গ্রাম দ্রব। ঠিক আছে, দ্রবীভূত থাকে কত ml? এই যে 100, এটা 100% মানে 100 ml। 5 গ্রাম থাকে 100 ml। 5 গ্রাম কতটুকুতে থাকে? 100 ml। 5 গ্রাম কতটুকুতে থাকে? 100 ml। তাহলে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? তাহলে কত গ্রাম থাকে বলো তো? কত গ্রাম থাকে বলো? কত গ্রাম থাকে? কি হবে? কি হবে পোলাপান? অর্পিতা এগ্রি দিবি না কেন? এখানে কি চাইছে? কত গ্রাম চাইছে। অনেকে কোশ্চেন করতেছো যে এই যে 10x ভাগ হচ্ছে m, এটা কি সমান সমান m? এটা কি? এটা কি? এই s দিয়ে কি বোঝায়? s দিয়ে কি বোঝায় রে বলবান? ঘন মাত্রা। তোমার কাছে চাইছে কি? এখন আমরা যদি ভুল ধরি তাহলে ভুল ধরতে পারি। ঠিক আছে, ভুল ধরতে পারি। এখন ml দ্রবণে বলতে কেন তুমি এটা অন্যভাবে নিচ্ছ? তোমার কাছে তো প্রথমত কথা s চাই না, এটা s। যারা বলতেছিলে যে 10x/m, এটা কি s? তোমার কাছে s চাইছে না। প্রথমত কথা, এটার কাইন্ড অফ কোনো জায়গায় কেউ বলে, আমার হিসেবে এটার আনসার 5 হবে। হ্যাঁ, কারণ ঠিকই তো আছে 5%। যদি এখানে অন্য কোশ্চেনটা সঠিক না যদিও, কিন্তু আমরা যদি এইভাবেও চিন্তা করি, এমএল যদি উল্লেখের কথাও না চিন্তা করি, এমএল সমস্যা কি? এমন ডাব্লিউ/বি এককে চাইছে, তার মানে নিচে যেটা থাকে, আমি তো ডাব্লিউ/ডাব্লিউ ধরতে পারতাম। ডাব্লিউ/ডাব্লিউ না ধরে বলছে যে নিচেরটাকে তুমি 100 ধরবা, এটাকে 100 ml ধরবা। পার্সেন্টেজ মানে তো ml। তাহলে 100 ml এর মধ্যে 5 গ্রাম দ্রবীভূত থাকে। 100 ml কতটুকু থাকে? 5 গ্রাম দ্রবীভূত থাকে। বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে এস বের করব। আচ্ছা করি তাহলে এস। আচ্ছা, এস যদি বের করি, এস সমান ডাব্লিউ ইন্টু, আচ্ছা 1000 mv। আচ্ছা ওকে, তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে কত? 5।
ইন্টু 1000, এম এর মান আণবিক ভর 40 ইন্টু হচ্ছে ভি হচ্ছে 100। ওকে, তার মানে 10m ওইটাই আসলো, তাহলে হচ্ছে কত 50 ভাগ হচ্ছে 40, তাহলে 2.5। ওকে, তাহলে এটা আমরা পাইলাম এস। এস সমান সমান এখন আমরা কি বের করবো ভর। এখন আবার কি করবো, আবার এমনি বসাবো এস ডাব্লিউ সমান সমান কি সেম ভাবে, এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এটা দেখবো নি আমরা, ঠিক আছে আপাতত এটা থাকো। ঠিক আছে, 29 নাম্বারটা দেখো, 29 নাম্বারটা দেখো। দেখ 29 নাম্বারটা দেখ। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 2 × 10⁻³ ঠিক আছে, এত হলে পিপিএম এককে মান কত, পিপিএম এককে মান কত। পিপিএম এককে মান কত। আচ্ছা আমরা বলছিলাম পিপিএম এর তিনটা সূত্র আছে। পিপিএম একটা হচ্ছে এস ইন্টু 10⁻³ পার্সেন্ট ইন্টু 10⁻⁴, আরেকটা হচ্ছে ডাব্লিউ ভাগ হচ্ছে ভি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে এমএল ইন্টু হচ্ছে 10⁻⁶। তাহলে দেখো এখানে কি দেয়া আছে, এস দিয়ে একটা সূত্র, এই যে আছে সূত্র, এস দিয়ে কি একটা সূত্র, সেটা কি এই যে আছে সূত্র। তাহলে জাস্ট তুমি এখানে বসায় দাও, এস এর ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻³ ইন্টু এম, গ্লুকোজ 180 ইন্টু হচ্ছে কত 10⁻³ হচ্ছে কত 3, এটা কাটা, তাহলে কত 18 দুগুণ হচ্ছে 36, তাহলে 36 একটা শূন্য 360, 300 কত হবে, ঠিক আছে কত হবে। ওকে ঠিক আছে, তাহলে আনসার কত হবে এটা 360, 360 হবে। ওকে আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেনের কথা বলছে, গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। আমরা মনে রাখবো যার চার্জ যত চার্জ থাকে ওইটাকে যদি তুমি কি করো ক্যাথোডে উৎপন্ন করতে চাও তাহলে তত ফ্যারাডে প্রয়োজন হয়। কথার কথা আমরা জানি হাইড্রোজেনের জন্য প্লাস হচ্ছে একটা, তার মানে কত ফ্যারাডে লাগবে বলো তো, 1 ফ্যারাডে লাগবে। যেমন সিলভারের কথা যদি আমি চিন্তা করি, সিলভার হচ্ছে +1, তাহলে কত ফ্যারাডে লাগবে 1 ফ্যারাডে লাগবে, এত বোঝার দরকার নেই। কথার কথা ম্যাগনেসিয়াম 2+, তাহলে কত ফ্যারাডে লাগবে 2 ফ্যারাডে। ক্রোমিয়াম 3+, তাহলে কয় ফ্যারাডে লাগবে 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। ঠিক আছে, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে, যেরকম 2টা, তাহলে কয় ফ্যারাডে লাগবে বলো তো 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। ঠিক আছে, হাইড্রোজেন কয়টা আছে 2টা, কয়টা আছে 2টা, তাহলে 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। বুঝছি ওকে বাচ্চা কাচ্চা, তাহলে 20টা শেষ, সোনার বাংলাদেশ। ঠিক আছে আচ্ছা ওকে, তাহলে আমাদের আজকের মতো শেষ। আবারও বলি, জাস্ট একটু বইলা যায়, এগ্রি স্টার এইটার হচ্ছে আমাদের 2.0 ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে, ওরিয়েন্টেশন, ঠিক আছে ক্লাস কয়টায় 8টা PM, 8টা PM। ওকে আচ্ছা, আজকে আমার অফারের লাস্ট সময়, শেষ সময় 1599 টাকা। ঠিক আছে, এরপর এটা বাইরে যাবে। ঠিক আছে, আর রাত 10টায়, রাত 10:30টায় দিই, 10:30 সিভাসু, ঠিক আছে, সিভাসুর কোশ্চেন সলভ হবে। কোশ্চেন হচ্ছে কি অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, রাত 10:30-এ। তাহলে এটা হচ্ছে আমাদের এখনকার শিডিউল। ঠিক আছে, এটা একটু দেখে রাখবা, সবাই জয়েন করবা। আর হচ্ছে যারা ভর্তি হইছ বা ভর্তি হও নাই, প্যারা নাই। ঠিক আছে, আশা করি ওরিয়েন্টেশন থাকতে পারো, হয়তো বা কিছু দিক নির্দেশনা যেটা হয়তো বা তোমার জন্য হেল্পফুল হইতে পারে। তো সবাই ওরিয়েন্টেশনের দাওয়াত, জিলাপি বা মিষ্টি বিতরণ করবো না। ঠিক আছে, থাকিস তোরা এই। আর হচ্ছে যেটা, আর রাতে হচ্ছে সিভাসুর কোশ্চেন সলভ করবো, তখন দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।